আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইশতিয়াক, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের কেমিস্ট্রির ওয়ান শট ক্লাসে। বেসিক্যালি আজকে এমসিকিউ ক্লাস হচ্ছে আমাদের এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থীর জন্য। সো তারা এইচএসসি 24 হবে, নট 23। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীর জন্য। সো আজকে আমরা গুণগত রসায়ন এবং কর্মমুখী রসায়নের ওয়ান শট ক্লাস করব। সো এই ক্লাসে আমরা সমস্ত এমসিকিউ সলভ করে দিব, অর্থাৎ পরীক্ষায় আসার মতো যত ধরনের এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আজকের ক্লাসে আমরা কভার করে দিব। সো তোমরা সবাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে নাও, এবং কে কোথা থেকে ক্লাস করছো এবং তোমাদের আপকামিং এক্সামের কেমন প্রিপারেশন সবকিছু আমার সাথে শেয়ার করে জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি শোভা আক্তার আমাদের সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরাজ, আদিবা, শাহরিন জয়েন করেছে। মিসকাত জয়েন করেছে আমাদের সাথে। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি টোটাল 80 জনের মতো স্টুডেন্ট জয়েন করেছে আমাদের সাথে। নূর, কাজল জয়েন করেছে, এনামুল জয়েন করেছে, লুবনায়া, খুশবু জয়েন করেছে। ওকে, এম মোসাম্মদ নদী আক্তার জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা, কেমন আছো? তোমাদের কেমন প্রিপারেশন চলছে আমাকে জানাও। আমরা কিন্তু তোমাদেরকে কনসেপচুয়াল ক্লাস করেছিলাম। সো কনসেপচুয়াল ক্লাসে কিন্তু অনেক কিছু তোমাদেরকে পড়িয়েছি। সো আশা করি ক্লাসটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। শোভা আক্তার জিজ্ঞেস করেছে কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাত সরকার বলছে আমি টাঙ্গাইল থেকে বলছি। ওয়েলকাম জান্নাত সরকার। এনামুল হ্যালো। জান্নাত পপি ওয়ালাইকুম আসসালাম। সামিউল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো। আয়শা আক্তার, আয়শা জয়েন করেছে। রাজিউল ইসলাম জয়েন করেছে। এমডি শিমুল বিশ্বাস জয়েন করেছে। লাবণ্য জয়েন করেছে। নিলয় জয়েন করেছে আমাদের সাথে। নূর, কাজল আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল বিশ্বাস আলহামদুলিল্লাহ ভালো আছি। লাবণ্য ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি, সবাই আস্তে আস্তে জয়েন করুক। সো তোমাদেরকে যেটাই বললাম যে আজকে আমরা গুণগত রসায়ন এবং কর্মমুখী রসায়ন একসাথে আমরা ওয়ান শটে ফুল এমসিকিউটা শেষ করে দিব। একজন বলছে ভাই আমি এইচএসসি 2025 আমি কি ক্লাসটা করব? হ্যাঁ, ক্লাসটা করো, কারণ 2025 হোক বা 2024 হোক আমাদের টপিক তো সেম, বই সেম, তাই না? সো ক্লাস করতে কোনো সমস্যা নাই। ইভেন কি তুমি যদি আজকের ক্লাসটা যদি করো তুমি এক ধাপ এগিয়ে থাকবা। সানজিদা বলছে আমি সিলেট থেকে বলছি। ওকে সাজিদা, ওয়েলকাম। 10 মিনিট স্কুল, আমি নতুন লাইভে আসলাম। লাবণ্য, তোমাকে স্বাগতম জানাচ্ছি। এমডি রাকিব জয়েন করেছে। শম্পা ঘোষ জয়েন করেছে আমাদের সাথে। সাজিদা জয়েন করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এমডি হাবিবুল্লাহ বেলালি জয়েন করেছে। কেমন আছেন দাদা? ওয়ান শট এমসিকিউ কবে থেকে স্টার্ট হয়েছে? ওয়ান শট এমসিকিউ আমাদের কেমিস্ট্রিতে আজকে শুরু হয়েছে। বেসিক্যালি আমরা গত এক সপ্তাহ ধরে ওয়ান শট এমসিকিউ গুলো শুরু করেছি। সো আমরা দেরি না করে আমরা আজকের ওয়ান শট এমসিকিউটা শুরু করে দিব। মেহেরিমা ফাইরুস বলেছে আমি কক্সবাজার থেকে বলছি। ওকে, আচ্ছা। সো আমরা আজকে ক্লাসটা শুরু করব। সো আমাদের প্রথম যেই সো তোমরা একটা একটা করে আমাকে কিন্তু উত্তর দিবা, এবং তার আগে তোমাদেরকে একটু এসএমপি নিয়ে কিছু কথা জানিয়ে দিই। আমাদের কিন্তু এসএমপি কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। সো আমাদের ক্লাস শুরু হয়েছে 17 তারিখ থেকে এই মাসে। সো অলমোস্ট 5 দিন শেষ হয়ে গেছে। সো যারা যারা এখনো এসএমপিতে ভর্তি হও নাই তারা এসএমপিতে ভর্তি হয়ে যাও, এবং তোমাদের জন্য একটা প্রোমো কোড দেওয়া হয়েছে এইচএসসি 24 এসএমপি। এবং এসএমপিতে কিন্তু দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি পড়ানো হবে একটা সেগমেন্টে, এবং আরেকটা সেগমেন্টে হচ্ছে তোমার বিজ্ঞান বিভাগ, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ানো হবে। সো যারা যারা এখনো ভর্তি হওনি তারা ভর্তি হয়ে যাও, এবং আমরা খুব ডেডিকেশন দিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ ফুল সিলেবাস শেষ করিয়ে দিব। সো আমরা দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাসের পড়া। সো আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব আজকে ইনশাল্লাহ, এবং তোমরা আমাকে সাপোর্ট করবা, হেল্প করবা। তোমরা উত্তর দিবা আমাদের সাথে সাথে, এবং তোমাদেরকে ইনশাল্লাহ সবকিছু শেষ করিয়ে দিব। আচ্ছা, সো দেখো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে যে একটি মৌলের আইসোটোপগুলোর মধ্যে কি কি ভিন্ন থাকে। সবাই একটু আমাকে উত্তর দাও, তাড়াতাড়ি সবাই উত্তর দাও আমাকে। একটি মোলের আইসোটোপগুলোর মধ্যে কোনটি ভিন্ন থাকে? এখানে কি জানিয়েছে বলো? একটি মোলের আইসোটোপগুলোর মধ্যে কোন জিনিসটা ভিন্ন থাকে আমাকে কোশ্চেনের উত্তর দিয়েছে। আমি কি উত্তর দিব?
দেখো অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, নাম্বার অফ প্রোটন মানে হচ্ছে প্রোটন সংখ্যা, আর লাস্টে নিউট্রন সংখ্যা। তাহলে আমরা জানি আইসোটোপে হচ্ছে পারমাণবিক সংখ্যা কি থাকে, একই থাকে। পারমাণবিক সংখ্যা একই থাকে, আইসোটোপে পারমাণবিক সংখ্যা অলওয়েজ একই থাকবে। মনে রাখবা আমরা যখন আইসোটোপের কথা যখন বলবো, সো আইসোটোপের কথা যখন বলবো, আইসোটোপ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, আইসোটোপ ইকুয়াল টু সেম অ্যাটমিক নাম্বার, সেম সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার, যেখানে আইসোটোপ থাকবে সেখানে সেম অ্যাটমিক নাম্বার হবে। সো আনসার হবে কি, আনসার হবে অ্যাটমিক, সরি এখানে তো ভিন্ন থাকে বলছে, সো ভিন্ন থাকে কোনটা হবে, নিউট্রন হবে, তাই না? না দেখো আইসোটোপে ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা হচ্ছে ভিন্ন, আর একই থাকে হচ্ছে প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? সো এখানে মনে রাখবা অ্যাটমিক নাম্বার হচ্ছে একই থাকবে, নাম্বার অফ প্রোটন একই থাকবে, আর নাম্বার অফ নিউট্রন হচ্ছে কি থাকবে, ভিন্ন থাকবে। এটা আনসার হবে 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে 4। এটা কারা কারা বুঝতে পেরেছো একটু জানাও তো দেখি, কারা কারা বুঝতে পেরেছো একটু জানাও তো দেখি। 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে 4, সো 1 হবে কি ডি। কারণ আমরা যখন আইসোটোপ বলি, আইসোটোপের প্রোটন সংখ্যা একই থাকে, বাট এখানে কোশ্চেনে বলছে ভিন্ন। সো ভিন্ন কোনটা থাকবে, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। সো এক্সাম্পল দেখলে তুমি জিনিসটা আসলে বুঝতে পারবা। যে যেমন তোমাকে একটা এক্সাম্পল দেখাই, যেমন কার্বনের 3টা আইসোটোপ আছে। কয়টা আইসোটোপ? 3টা। এবং সবগুলোর কিন্তু পারমাণবিক সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা সবগুলোর কিন্তু একই, বাট দেখবা, একটু ওয়েট করো, দেখো কার্বন হচ্ছে এখানে টোটাল 3টা, দেখবা সবগুলোর হচ্ছে কি একই, পারমাণবিক সংখ্যা একই, এবং তাদের পারমাণবিক ভর হচ্ছে দেখবা আইসোটোপে হচ্ছে ভিন্ন, একটা 13, একটা 14, একটা 12। এবং এগুলোর মধ্যে তুমি খেয়াল করে দেখো, এগুলোর মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, তাদের সকলেরই হচ্ছে কি কি ভিন্ন বলতো, তাদের সকলেরই হচ্ছে ভর ভিন্ন, অর্থাৎ দেখো ভর ভিন্ন থাকবে, বাট প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা একই থাকবে, এবং ইলেকট্রন সংখ্যা একই থাকবে। বাট ভিন্ন কোন করে, ভর ভিন্ন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, ভর ভিন্ন এবং হচ্ছে নিউট্রন সংখ্যা ভিন্ন। আমরা এগুলো বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এরপর আসছে বলছে কোন সেটটি পরস্পর আইসোটোন। আইসোটোন মানে যখন লাস্টে টোন লেখা আছে, লাস্টে কি আছে, টোন লেখা আছে। টোন মানে হচ্ছে এন, এন মানে হচ্ছে নিউট্রন, অর্থাৎ এটা বলছে যে কোন সেটটি পরস্পর আইসোটোন। আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সেম থাকবে, নিউট্রন সংখ্যা সেম থাকবে, নিউট্রন সংখ্যা কি থাকবে, সেম থাকবে। এখন আমাকে তোমরা উত্তর দাও যে এখানে কোন জায়গায় নিউট্রন সংখ্যা সেম। এটা দিনাজপুর বোর্ড 2019 সালে আসছে। আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সেম, আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সেম। একটা জিনিস বারবার মাথায় রাখবা সবাই, আইসোটোপ যখন বলবে, আইসোটোপ যখন বলবে লাস্টে প থাকবে, প মানে হচ্ছে প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা একই, অর্থাৎ প্রোটন সেম। আমি লিখে দিচ্ছি প্রোটন সেম। আর যখন আমাকে আইসো কি বলবে, আইসোটোন বলবে, তখন আমাকে বলতে হবে নিউট্রন সংখ্যা একই, নিউট্রন সেম। আপনারা কি বুঝতে পেরেছেন আমি এখানে কি বলতেছি? তাহলে এখানে যেহেতু বলছে যে নিউট্রন সংখ্যা একই, তাহলে 14 থেকে 30, 30 থেকে 14 বাদ দাও 16, 32 থেকে 16 বাদ দাও তাহলে 16। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটাতে আমার নিউট্রন সংখ্যা সেম। তো প্রথমটাতে নিউট্রন সংখ্যা সেম, বাকিগুলোতে দেখবা নিউট্রন সংখ্যা সেম না। এখন অনেকে বলতে পারে নিউট্রন সংখ্যা কেমনে বের করে স্যার, জানি না। নিউট্রন সংখ্যা কেমনে বের করে, মনে রাখবা ভর সংখ্যা থেকে, ভর সংখ্যা থেকে, অর্থাৎ অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট থেকে আমি হচ্ছে অ্যাটমিক নাম্বার বাদ দিয়ে দিব, অ্যাটমিক ওয়েট থেকে কি বাদ দিয়ে দিব, অ্যাটমিক নাম্বার বাদ দিয়ে দিব, অ্যাটমিক নাম্বার থেকে, অ্যাটমিক ওয়েট থেকে অ্যাটমিক নাম্বার বাদ দিলে আমার নিউট্রন সংখ্যা বের হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই জিনিসগুলা পরস্পর কি কি, আইসোটোন, আইসোটোপ, আইসোমার, আইসোমার, দেখি বলো। তোমরা সবাই আজকে উত্তর দিবা, সবাই আজকে উত্তর দিবা এভরিওয়ান। আমি সবার কোশ্চেনের উত্তর চাই, সবার কোশ্চেনের আমি উত্তর চাই এভরিওয়ান, তাড়াতাড়ি। মোহনা আকন্দ 2A বলেছে, স্নিগ্ধ সাহা বলেছে 2A,
ফাহিম রাজ, তোমরা একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, বুঝছো? লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই, এভরিওয়ান। নেহা বলেছে এ হবে, তানবীর তাইফ তরিফ বলেছে এ হবে, 3A হবে। অর্থাৎ এগুলো সবগুলো আইসোটোন না? দেখো তো, সবগুলো নিউটন সংখ্যা একই না? সবগুলো নিউটন সংখ্যা 16 না? 16 না? 16 না? সো নিউটন সংখ্যা যদি একই হয় তাদেরকে আমরা কি বলবো? আইসোটোন বলবো। তাদেরকে আমরা কি বলবো? আইসোটোন বলবো। ক্লিয়ার? এটা কি বোঝানো লাগবে আর? আচ্ছা, এটা একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। আচ্ছা, এখন আবার বলছে আইসোটোন উদাহরণ, আবার দিছে, সো আমরা এগুলো পারবো আমার মনে হয়। এখন এইটা আসি, এখানে বলছে কোন ক্ষেত্রে প্রতীক দ্বারা নির্দেশিত পরমাণুর গঠন সঠিকভাবে বর্ণনা করা হয় নাই, মানে কোনটাতে সঠিকভাবে বর্ণনা করা হয় নাই। যেমন আমি প্রথমটার অপশন দেখি, প্রথমটাতে 11টা প্রোটন, নিচেরটা অলওয়েজ প্রোটন থাকে, নিচেরটা অলওয়েজ কি থাকে বল? প্রোটন থাকে। নিচেরটা অলওয়েজ কি থাকে? 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 প্রোটন থাকে। সো এটা হচ্ছে প্রোটন আর উপরেরটা হচ্ছে ভর। তাহলে 11টা প্রোটন আছে, 12টা নিউট্রন আছে, পারফেক্ট না? 23 থেকে 11 গেলে 12 আসে এবং 11টা ইলেকট্রন আছে। সো এটা কারেক্ট। এখন আমাকে বলছে কোনটা কারেক্ট না, মানে কোনটা ভুল, এখানে কোনটা ভুল আছে। সো কোনটা ভুল আছে সেটা বের করতে হবে। যেমন ধরো 13 থেকে আগে গেলে 14, এখানে 14টা কি আছে? নিউট্রন আছে, 14টা নিউট্রন আছে, 13টা প্রোটন 13টা ইলেকট্রন, এটা মিলে গেছে। সো এটা দেখি তো, এখানে 6টা ইলেকট্রন 6টা প্রোটন, বাট নিউট্রন হচ্ছে 7টা। সো এটাও মিলে গেছে। বাট ডি নাম্বারটা একটু দেখি, ডি নাম্বারে দেখা যাচ্ছে 9টা প্রোটন বলছে, হ্যাঁ ঠিক আছে, 9টা ইলেকট্রন, তাও ঠিক আছে। বাট ডি নাম্বারে নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে 10টা, বাট এখানে নিউট্রন দিচ্ছে 9টা। তাহলে এখানে বলছে কোনটাতে সঠিকভাবে বর্ণনা করা হয় নাই। সো আনসার হচ্ছে এটা। পারবা এভরিওয়ান? এভরিওয়ান পারবা সবাই? ভেরি গুড। দেখো আনসার দিয়েছে কি? আনসার দিয়েছে ডি। আইসোটোন সমূহের ক্ষেত্রে সমান কোনটি থাকে? আইসোটোন সমূহের ক্ষেত্রে কোনটি সমান থাকে? আইসোটোন সমূহের ক্ষেত্রে কোনটি সমান থাকে? আচ্ছা, এখন দেখো, আমরা যখন আইসোটোন বলি, আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান থাকে, কারণ লাস্টে ন আছে, ন মানে নিউট্রন, নিউট্রন সংখ্যা কি আছে? সমান আছে। এটা আমরা পারি। আচ্ছা, সবাই এমসিকিউ নাম্বার 7 নাম্বার উত্তর দাও। যে এখানে বলছে 20 নিয়ন, 19 ফ্লোরিন মাইনাস, 24 Mg2 প্লাস, স্পেসিস গুলোর মধ্যে কি কি মিল আছে? কি কি মিল আছে? আচ্ছা, আমরা প্রথমে দেখি এটার কাছে প্রোটন কয়টা? 20টা। এটার কাছে প্রোটন কয়টা? 19টা। এটার কাছে প্রোটন কয়টা? সরি 19টা না, এটার কাছে প্রোটন হচ্ছে কয়টা? 9টা। এটার কাছে প্রোটন কয়টা? আমি ভুল বলছি, নিয়ন হচ্ছে 10টা। এটার কাছে প্রোটন কয়টা? 12টা। আমি ভুল বলছি। সো প্রোটন সংখ্যা তো একই না, প্রোটন সংখ্যা একই না হলে তাদেরকে আইসোটোপ বলতে পারবো না। আচ্ছা, আরেকটা দেখি, তাদের ইলেকট্রন সংখ্যা কি একই? ইলেকট্রন সংখ্যা একই নাকি দেখি তো। নিয়নের ইলেকট্রন কয়টা আছে? নিয়নের ইলেকট্রন 10টা, বাট এখানে ইলেকট্রন কিন্তু 9টা নাই, এখানে ইলেকট্রন আছে 10টা। কেন? ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস মানে হচ্ছে তার কাছে ইলেকট্রন ছিল 9টা, উপরে মাইনাস আছে মানে তার কাছে ইলেকট্রন আরেকটা এড হয়েছে, সো যোগ হয়েছে, সো 10টা হবে। আর ম্যাগনেসিয়ামে ইলেকট্রন থাকে 12টা, বাট 2 প্লাস, 2 প্লাস মানে হচ্ছে ইলেকট্রন দুটো চলে গেছে, উপরে যদি প্লাস থাকে ইলেকট্রন চলে গেছে, উপরে মাইনাস থাকলে ইলেকট্রন যোগ হয়েছে। 2 প্লাস মানে চলে গেছে, সো আনসার হবে 10। সো এখানে ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা সমান থাকলে তাকে আমরা বলি আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক অর্থাৎ আইসো ইলেকট্রনিক উইথ ইচ আদার। 7 নাম্বার যারা ডি বলছো, কখনো ডি হবে না ভাইয়া। ডি হচ্ছে আইসোটোন, মানে নিউট্রন সংখ্যা একই। এখন সবগুলো কি নিউট্রন সংখ্যা একই? নিউট্রন সংখ্যা বের করো, একই না তো। এখানে ইলেকট্রন সংখ্যা একই, সো আনসার হবে আইসো ইলেকট্রনিক উইথ ইচ আদার। সবাই কি 7 নাম্বার বুঝতে পেরেছো? এভরিওয়ান 7 নাম্বার কি বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড, ক্লিয়ার হয়েছে। কোন সেটটির আয়ন সমূহ সম ইলেকট্রনিক বলছে? কোন সেটটির আয়ন সমূহ সম ইলেকট্রনিক? সম ইলেকট্রনিক মানে হচ্ছে ঘুরে ফিরে সেম কথা, ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। দেখি তোমরা সবাই একটু ট্রাই করো, সবাই একটু ট্রাই করো দেখি, সবাই একটু ট্রাই করো।
সম ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। যারা বলতেছে আরেকবার বুঝাতে, দেখো সম ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। যেমন ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টা আছে? নরমালি ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন থাকে। উপরে 2 প্লাস মানে দুটো ইলেকট্রন চলে গেছে, সো এটা হবে 10টা ইলেকট্রন। ক্যালসিয়াম 2 প্লাস মানে হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন থাকে 20টা, উপরে 2 প্লাস মানে দুটো ইলেকট্রন চলে গেছে, তাহলে এটা হবে 18। আর স্ট্রনশিয়াম তো ভাই অনেক দূরে, সো এটা হিসাব করে লাভ নেই। আনসার ক কখনো হবে না। খ হওয়ার চান্স আছে? খ হওয়ারও চান্স নাই, কারণ ক্লোরিন ফ্লোরিন এগুলো অনেক দূরে। এটা হওয়ার চান্স আছে, কারণ অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা থাকে কয়টা? নরমালি 8টা, 2 মাইনাস মানে সেটা 10টা হয়েছে। ওকে, ফ্লোরিন ইলেকট্রন থাকে 9টা, মাইনাস মানে হচ্ছে আরেকটা যোগ হবে, সো 10। 10 10 আনসার হবে সি। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ 10 নাম্বার উত্তর দাও সবাই, দেখি সবাই এমসিকিউ 10 নাম্বার উত্তর দাও। গাজী মাহমুদ ফাহিম, কেমন আছো? আই এম ফ্রম কুমিল্লা, ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস। ওকে, এটা নেহা মাহবুবা আহসান, নেহা বলেছো ডি, মাহবুবা আহসান বলেছো ডি। আচ্ছা, কোশ্চেনটা আমরা একটু দেখি কি বলছে। এক আণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলে 3টি আইসোটোপ দেওয়া আছে, কোন আইসোটোপটির বহিস্থ শেলে একটি ইলেকট্রন আছে? এদের সবগুলাতে একটি করে ইলেকট্রন আছে, কারণ সবগুলা হচ্ছে হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেনের লাস্ট ইলেকট্রন কয়টা? 1s1, সো একটাই তো। আরে ভাই, এগুলো হাইড্রোজেনের 3টা আইসোটোপ, সবগুলোতে একটা করে ইলেকট্রন না? সো সবগুলাতেই একটা করে ইলেকট্রন। বুঝতে পেরেছো? কারা এটা বুঝতে পারো একটু আমাকে কমেন্টে জানাতো দেখি। কারা বুঝতে পারো নাই কমেন্ট একটু আমাকে জানাও। NH4+ আয়নে নিউট্রন সংখ্যা কত? দেখি এটা আনসার বলো। NH4+ আয়নে নিউট্রন সংখ্যা কত? প্রথমত হচ্ছে হাইড্রোজেনের কখনো নিউট্রন সংখ্যা থাকে না। হাইড্রোজেনে কখনো নিউট্রন সংখ্যা থাকে না। হাইড্রোজেনের নিউট্রন ইকুয়াল টু অলওয়েজ 0। কেন 0? কারণ হাইড্রোজেনের দেখো তার ভর কত? 1.008, আর তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, সো এটা অলমোস্ট 0 না? হাইড্রোজেনের কখনো নিউট্রন সংখ্যা থাকে? থাকে না, শূন্য। সো আমি হাইড্রোজেনেরটা বের করব না, আমি জাস্ট এখানে নাইট্রোজেনেরটা বের করব। নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা বের করতে বলছে, নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা এখানে কত হবে? 11a হবে। সো নাইট্রোজেন 14 থেকে 7 বাদ দিবা, 14 হচ্ছে তার পারমাণবিক ভর আর 7 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, সো আনসার হবে 7। এটা কারা কারা বুঝতে পারো না একটু কমেন্টে জানাও তো দেখি। এমসিকিউ 11 কারা কারা বুঝতে পারো না একটু কমেন্টে জানাও। থাইরয়েড গ্ল্যান্ড চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? থাইরয়েডে সবসময় 131I ব্যবহার করা হয়। 131I আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ড চিকিৎসায় ব্যবহৃত হয়। গ্ল্যান্ড চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? 131I থাইরয়েড গ্ল্যান্ড চিকিৎসায় ব্যবহৃত হয়। 131I আয়োডিন গ্ল্যান্ড চিকিৎসায় কি গতি হয়? ব্যবহৃত হয়। আজান দিচ্ছে ভাইয়া, আমরা 3টা মিনিট একটু ব্রেক নিই। আজান দিচ্ছে, 3 মিনিটস ব্রেক।
আজানটা শেষ হোক, এরপর আমরা শুরু করতেছি। ওকে, আমাদের আজানটা শেষ হয়ে গেছে। সো আমরা ক্লাসটা শেষ করে আজানটা পড়ে মানে নামাজটা পড়ে ফেলবো। আচ্ছা, সো আমাদের এখানে একজন একটা কোশ্চেন করেছিল, সেই কোশ্চেনটা করেছিল হচ্ছে এই জায়গায়, যে বলেছিল যে কে কোশ্চেন করেছিল, কোশ্চেনটা আবার ক্লিয়ার করে একটু বলো, আমি ভালো করে বুঝি নাই। আচ্ছা, এখানে বলছে তেজস্ক্রিয়, এগুলো হচ্ছে তোমাকে একটু মুখস্থ করতে হবে। তেজস্ক্রিয় 60-70 কোবাল্টের সাহায্যে কোন রোগ নির্ণয় করা হয়? এখানে আনসার হবে কোনটা বলো? ক্যান্সার, তাই না? আমরা কি জানি? ক্যান্সার, ইয়েস। তেজস্ক্রিয় 60-27 কোবাল্টের সাহায্যে কোন রোগ? এখানে 60-27 বলতে বোঝানো হচ্ছে 27 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা আর 60 হচ্ছে তার পারমাণবিক ভর। আমরা জানি একটা পরমাণুর উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে পারমাণবিক ভর, আর নিচের অংশটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো এই জন্য এখানে বলছে যে তেজস্ক্রিয় এত সহজে কোন রোগ নির্ণয় করা যায়? আনসার হবে ক্যান্সার। আচ্ছা, কোন জীবাশ্মের বয়স তথা পৃথিবীর বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? পৃথিবীর বয়স নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয় দেখি বলো এভরিওয়ান। এটা তোমরা কিন্তু সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসছো যে পৃথিবীর বয়স নির্ণয়ে আমরা কোন জীবাশ্মটি ব্যবহার করি? আনসার হবে 14C কার্বন। কার্বনের তো আইসোটোপ হচ্ছে 3টা আছে, ওই যে কার্বনের লাস্ট যে আইসোটোপ আছে সেটাই আমরা পৃথিবীর বয়স নির্ণয়ে ব্যবহার করি। ঠিক আছে, পৃথিবীর বয়স নির্ণয়ে আমরা ব্যবহার করে থাকি। কে কত সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি নির্ণয় করেন? বলো, এটা কে পারবা? কে কত সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন? বলো, রাদারফোর্ড, মোসলে, জে থমসন নাকি গোল্ডস্টোন? কে আসলে আমার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন? কে কে সেই ব্যক্তি? আনসার হবে রাদারফোর্ড, 1911 সালে। ঠিক আছে। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে কোনটি সঠিক নয়? পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা তো অবশ্যই সঠিক। পরমাণু মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন বেশি। নিউক্লিয়াসের আয়তন কি কখনো বেশি হয়? এটা তো ভাই, এটা দেখেই বোঝা গেছে এটা আসলে ঠিক নাই। দেখো, নিউক্লিয়াস হচ্ছে আয়তনে অনেক ছোট, তাই না? আর পরমাণু হচ্ছে আয়তনে বড়, মানে নিউক্লিয়াসের সাথে তুলনা করলে বড়। তো সেই ক্ষেত্রে পরমাণু মোট আয়তন নিউক্লিয়াসের আয়তন বেশি, এটা ভুল, সঠিক নয় বলছে না? সঠিক নয় বলছে না? আনসার হবে বি। বাট বাকিগুলো সঠিক, যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অবশ্যই বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ পরমাণুতে তোমার ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান থাকে। একে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়, ইয়েস। পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জবিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান যাকে নিউক্লিয়াস বলে। সবগুলো সঠিক, শুধুমাত্র 16-এর বি নাম্বারটা, পরমাণু মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন বেশি, এটা সঠিক না। কারণ আমরা জানি পরমাণু আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন হচ্ছে খুবই ছোট। সো 16 হবে বি। পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আয়নযুক্ত, কোন বিজ্ঞানী প্রমাণ করেন? এটা অবশ্যই আমরা একটু আগে বলছিলাম যে ধনাত্মক আয়নযুক্ত, এটা রাদারফোর্ড প্রমাণ করেন। কারণ রাদারফোর্ড এটার একটা পরীক্ষা করছিলেন, পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সো দেখছো এইচএসসি তে খুব ইজি এমসিকিউ গুলো আমাদের পরীক্ষায় আসছে। কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল? অবশ্যই ঘুরে ফিরে দেখো, রাদারফোর্ড থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, এবং এগুলো দেখো ঢাকা বোর্ড 2015 সালে আসছে। সো রাদারফোর্ড পরমাণু মডেলটাই হচ্ছে সৌরজগতের মডেল বলা হয়, যেটাকে সোলার অ্যাটমিক মডেল বলা হয়। সো আনসার হবে ডি। সৌর মডেল কোনটি? দেখো, এটা নিয়ে আবার প্রশ্ন আসছে। সো রাদারফোর্ড পরমাণু মডেলটা হচ্ছে সৌর মডেল। কতবার আসছে দেখছো? আচ্ছা, এই রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কিন্তু অনেকগুলা এমসিকিউ আসছে, এগুলো একটু পড়ে নিবা। বোরের পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে?
বোরের পরমাণু মডেল কোনটির জন্য? মনে রাখবা বোরের পরমাণু মডেলটা অলওয়েজ একক ইলেকট্রন, মানে সিঙ্গেল ইলেকট্রন যাদের কাছে আছে। আবার বলতেছি, বোরের পরমাণু মডেলটা কার ক্ষেত্রে প্রযোজ্য? সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের কাছে একক ইলেকট্রন আছে। বলো এখানে একক ইলেকট্রন কার কাছে? হাইড্রোজেন প্লাস ইলেকট্রন কয়টা? শূন্য। হাইড্রোজেন ইলেকট্রন আছে একটা, হাইড্রোজেন প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, সো হাইড্রোজেন শূন্য, এটা বাদ। একক ইলেকট্রন লাগবে। হিলিয়াম প্লাস, হিলিয়াম ইলেকট্রন থাকে দুইটা, আবার হিলিয়াম প্লাস মানে হচ্ছে সেটা কত? এই তো আনসার তো পেয়ে গেছো। নাকি লিথিয়াম হবে? লিথিয়াম ইলেকট্রন থাকে তিনটা, সো লিথিয়াম প্লাস মানে একটা চলে গেছে, সো দুইটা হবে না। বেরিলিয়াম, বেরিলিয়াম ইলেকট্রন থাকে চারটা, সো একটা চলে গেছে মানে তিনটা, সো এটা হবে না। সো এখানে আনসার কোনটা হবে? মনে রাখবা বোর পরমাণু মডেল শুধুমাত্র একক ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, মানে একক ইলেকট্রন খুঁজে বের করতে হবে। অনেকে হাইড্রোজেন প্লাস দাঁড়িয়ে দিবা, হাইড্রোজেন প্লাস কখনো হবে না, কারণ হাইড্রোজেন প্লাস ইলেকট্রন সংখ্যা নাই তো। একক ইলেকট্রনের ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য। বুঝতে পেরেছো সবাই? ওকে, কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য? সো ঘুরে ফিরে সেম আনসার, এখানে হাইড্রোজেন প্লাস হবে নাকি হাইড্রোজেন হবে? হাইড্রোজেন প্লাস তো প্রশ্নই ওঠে না, হিলিয়াম প্রশ্নই ওঠে না, কারণ দুইটা ইলেকট্রন লিথিয়াম প্লাস প্রশ্ন ওঠে না, আনসার হবে হাইড্রোজেন। যার কাছে একটা ইলেকট্রন হবে তার ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য হবে। নিচের কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য? সেম প্রশ্ন আবার আসছে, এগুলো অনেকবার আসছে। কোনটির ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা সম্ভব? সেম কাহিনী ভাই, যার কাছে একক ইলেকট্রন আছে তার ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব, কারণ বর্ণালীটা কিন্তু আমরা আনসার পেয়েছি কার থেকে? বোর পরমাণু থেকে। সো বোর পরমাণুর জন্য কোনটি সম্ভব? যার কাছে একক ইলেকট্রন আছে। সো 11টা তুমি কার কাছে পাবে? হাইড্রোজেন প্লাসের মধ্যে পাবে না। লিথিয়াম 2 প্লাসের মধ্যে পাওয়া যাবে? হ্যাঁ, লিথিয়াম 2 প্লাসের মধ্যে পাওয়া যাবে, কারণ লিথিয়ামের কাছে ইলেকট্রন কয়টা থাকে? তিনটা। লিথিয়ামের প্রোটন সংখ্যা 3, তার হচ্ছে ইলেকট্রন সংখ্যা 3। সো লিথিয়াম 2 প্লাস মানে তার থেকে ইলেকট্রন দুটো চলে গেছে, তার কাছে ইলেকট্রন আছে একটা। সো আনসার হবে সি। এটা কারাগারে বুঝতে পেরেছো? একটু একবার দেখো তো 23 নাম্বারটা। আচ্ছা, ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π সম্পর্কে কোনটি সঠিক নয়? mvr = nh/2π আমরা জানি, আমরা যখন mvr এটা পড়ি, mvr = nh/2π, আমরা জানি m × v হচ্ছে ভরবেগ, তাই না? আর ভরবেগের সাথে r গুণ করলে সেটা হয়ে যায় কৌণিক ভরবেগ। ঠিক আছে? আচ্ছা, সো m হচ্ছে ভর, b হচ্ছে ব্যাগ, r হচ্ছে তার ব্যাসার্ধ, কক্ষপথ থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। সো আমরা জানি b এর সাথে r গুণ করলে কৌণিক বেগ, b r এর সাথে m গুণ করলে সেটা হয়ে যায় কৌণিক ভরবেগ। m হচ্ছে ইলেকট্রনের ভর, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। কিন্তু এখানে বলছে কোনটি সঠিক নয়, এখানে কোনটা সঠিক নয়? তাহলে দেখো h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, বাট এখানে n মানে কি? এখানে n মানে হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, আর শক্তি স্তরের সংখ্যা অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে, 1 2 3 এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ কখনো n এর মান খণ্ড সংখ্যা হবে না, অর্থাৎ 0.5 6.5 কখনো সেটা পসিবল না। এজন্য आंसर হবে 24D। বুঝতে পেরেছো সবাই? এইজন্য ভেরি গুড, আমার মনে হয় এটা ইজিলি বুঝতে পেরেছো। প্লাঙ্ক ধ্রুবকের মান দুই রকমের আছে, একটা হচ্ছে 6.626 ইনটু 10⁻⁻34 জুল সেকেন্ড, আবার আরেকটা আছে 6.626 ইনটু 10⁻⁻27 আর্ক পার মোল। আচ্ছা, সো বেসিক্যালি এখানে একক দুই রকমের। যখন আমাকে প্লাঙ্ক ধ্রুবকের মান বলবে, সো 6.626 10⁻⁻34 আছে কিনা দেখি, এই যে আছে। সো আমি যেহেতু জুল সেকেন্ডটা জানি, আমি এটাই দাগাই দিব 25, আমি ডি দাগাই দিব। বুঝতে পেরেছি এটা? আচ্ছা, কোন সমীকরণটি সঠিক? mvr = nh/2π, এটাই সঠিক, বাকিগুলো সঠিক না। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr = nh/2π, এটা আমরা জানি।
বোরনের শেষ ইলেকট্রনের কণিক ভরবেগ কত? বোরনের ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো, বোরন হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস করলে তার 5টা ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস করলে আমি দেখতে পাচ্ছি 1s2 পাচ্ছি, 2s2 পাচ্ছি, আর লাস্ট ইলেকট্রন হচ্ছে 2p1, 2s2 আর 2p কি পাইছি 1 আমি পেয়েছি। এবং 2p1 হচ্ছে তার লাস্ট ইলেকট্রনটা, লাস্ট ইলেকট্রনের জন্য তুমি যদি অ্যাম্বিয়ার ইকুয়াল টু কি বের করো, 2π বের করো, তাহলে m এর মান, n এর মান কত হবে? n এর মান হচ্ছে লাস্ট ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, দ্বিতীয় নম্বর শক্তি স্তরে আছে, 2 ইনটু h ডিভাইডেড বাই 2π, সো কাটাকাটি করলে आंसर আসবে h ডিভাইডেড বাই পাই। 27 কারা কারা বুঝেছো একটু কমেন্টে জানাও তো দেখি। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে। পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য কয়টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন? অবশ্যই একটি ইলেকট্রনের অবস্থান বা একটি ইলেকট্রনের লোকেশন বের করার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। সেটা কি কি? 4টি কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে n, একটা হচ্ছে l, একটা হচ্ছে m, আর একটা হচ্ছে s। এই 4টি কোয়ান্টাম সংখ্যা আমার প্রয়োজন। এই 4টি কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমি হচ্ছে যে ইজিলি বের করে ফেলতে পারবো। পরমাণুতে অরবিটালের ধারণা কোন উৎস থেকে? অরবিটাল, এখানে দেখো অরবিটাল বলছে, অরবিটাল আর অরবিটের মধ্যে পার্থক্য আছে। অরবিটাল মানে হচ্ছে যেটা শক্তি স্তরের ভেতর থাকে, উপশক্তি স্তরের ভেতর থাকে। অরবিটাল নিয়ে সর্বপ্রথম ধারণা দিয়েছিল হচ্ছে বোর, বোর ধারণা দিয়েছিল। এখানে একটা কনফিউশন আছে আমাদের। দেখো আমরা যখন অরবিটের কথা বলি, অরবিট মানে হচ্ছে শক্তি স্তর, মানে কক্ষপথ। অরবিট নিয়ে ধারণা দিয়েছিল কে? রাদারফোর্ড। বাট অরবিটাল নিয়ে কে ধারণা দিয়েছে কেউ বলতে পারবা? কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব অরবিটাল নিয়ে ধারণা দিয়েছিল কে? কোয়ান্টাম তত্ত্ব। এখন তুমি বলতে পারো তাহলে স্যার বোর কি ধারণা দিয়েছে? বোর কিন্তু অরবিটাল নিয়ে ধারণা দেয় নাই। অরবিটাল নিয়ে ধারণা দিয়েছিল কিন্তু কোয়ান্টাম ফিজিক্স এটা ধারণা পাওয়া গেছিল। বোর ধারণা দিয়েছে বর্ণালী নিয়ে। বোর বলছিল যে স্থির ইলেকট্রন, একটি ইলেকট্রন স্থির শক্তি নিয়ে এবং স্থির বেগ নিয়ে স্থির কক্ষপথে পরিভ্রমণ করে। বোরের কনসেপ্টটা ছিল আলাদা। বোর কিন্তু অরবিটাল নিয়ে ধারণা দেয় নাই। সো অরবিটাল নিয়ে ধারণা দিচ্ছে কি কোয়ান্টাম, এটা অনেকে বুঝো না। আনসার কিন্তু এ দাগাবা না অথবা বি দাগাবা না, আনসার দাগাবা সি। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? বলো। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যাবে? আচ্ছা আমাদের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকারের। একটা n, l, m, s। প্রথম কোয়ান্টাম সংখ্যা হচ্ছে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়। দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমার উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়, মানে উপশক্তি স্তর আকার আকৃতি সম্পর্কে ধারণা দেয়। m হচ্ছে আমার অরবিটাল সম্পর্কে ধারণা দেয়, আর s হচ্ছে আমার ঘূর্ণন দিক নিয়ে ধারণা দেয়। m হচ্ছে কাকে নিয়ে ধারণা দিবে? অরবিটাল, অর্থাৎ অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস, যেটাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এবং এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাসের ধারণা, অর্থাৎ অরবিটাল সম্পর্কে ধারণা দেয়। উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দিবে হচ্ছে l, অর্থাৎ এটা হচ্ছে n, এটা l, এটা m, এটা s। বাকিটা তুমি বুঝে নাও, আনসার কি হবে? হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? দৃশ্যমান, যখন দৃশ্যমানের কথা বলবে, ভিজিবল যখন বলবে, তখন আমরা কোন সিরিজের কথা বলি? আমরা বামার সিরিজের কথা বলি। বামার, বামার, ইংলিশে বলা হয় বালমার। আনসার হবে বামার সিরিজ। ঠিক আছে, সবাই পারবা? ভেরি গুড। লাইম্যান বর্ণালী সিরিজ তড়িৎচুম্বকীয় বিকিরণে কোন অঞ্চলে ঘটে? মনে রাখবা লাইম্যান, আমাদের তো বর্ণালী সিরিজ কয়টা? 5টা। লাইম্যান, বামার, এরপর আসবে প্যাশ্চেন, ব্রাকেট, ফুন্ড, এগুলো আসতে থাকবে। সো লাইম্যান যখন বলবে তখন তাদের অঞ্চলটা পড়বে কোথায় বলো? ইউভি, ইউভি। আর বামারটা হচ্ছে ভিজিবল, ভিজিবল মানে হচ্ছে সেটা দৃশ্যমান। ভাই বাকিটা বুঝে নাও, ইউভি হবে আনসার, আল্ট্রাভায়োলেট।
ইউভি ইজ দ্য কারেক্ট আনসার ভাইয়া। বুঝতে পেরেছো ভাইয়া? ইউভি ইজ দ্য কারেক্ট আনসার। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাসচেন সিরিজ সৃষ্টি হয় কোন অঞ্চলে? প্যাসচেন কোথায় সৃষ্টি হয় বলো, কে বলতে পারবা? আমি প্রথম দুইটা বলে দিছি, লাইম্যান এবং বামার বলে দিছি। লাইম্যান হচ্ছে আলট্রাভায়োলেট অতি বেগুনি, আর বামার হচ্ছে দৃশ্যমান। বাকিগুলো বলে দাও দেখি, কে বলতে পারবে এটা? সবগুলো উত্তর আমি দেবো? তোমাদেরও দায়িত্ব আছে তাই না? এই যে যেমন একজন বলছে দিবিয়া, আহসান, রুদ্র, সবাই বলছে সি। ভেরি গুড, আনসার অবলোহিত। দেখো লাইম্যান বামার, লাইম্যান হচ্ছে তোমার অতি বেগুনি, আর বামার হচ্ছে ভিজিবল। এর পরেগুলো যা থাকবে সবগুলো অবলোহিত, মানে প্যাসচেন, ব্র্যাকেট, ফুন সবগুলো অবলোহিত। আনসার হবে অবলোহিত। আমি আনসার কি দিব? আমি আনসার দিব অবলোহিত। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ন্যানোমিটার? লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ন্যানোমিটার দেখি বলো। লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ন্যানোমিটার? এটা কে পারবা? দেখো আমাদের কয়টা রং আছে? 7টা রং। বেনি, আশো, কলা, মনে আছে এটা? বে নি আ শো বেইমানি হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, তাই না? বেগুনের কথা যখন বলবো তাদের একটা পরিসর আছে, পরিসরটা আমি তোমাদেরকে মুখস্থ করতে বলতে বলছিলাম যে 380 থেকে 424। নীল হচ্ছে 425 থেকে, আসমানি হচ্ছে 451 থেকে 500, সবুজ হচ্ছে 501 থেকে 575, হলুদ হচ্ছে 576 থেকে 590, কমলা হচ্ছে 591 থেকে 647, লাল হচ্ছে 648 থেকে 780। সাতশো আশি অথবা 700 সামথিং, তাহলে 648 হয়তো 600, এটা আসলে 648 থেকে 647 বলে আর কি। মানে বেসিক্যালি 648 মানে 647 থেকে 700, এটা এখানে ভুল আছে, এটা 780 পর্যন্ত হবে। আনসার হবে ক। বুঝতে পারছো? আনসার ক হবে, এটা 780 হবে। এখানে 700টা ভুল দিছে আর কি। যাই হোক সমস্যা নেই, সো এটা মুখস্থ করে নিও। দৃশ্যমান আলোক তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ কত দেখি বলো। ভেরি গুড, 35 হবে সি, 380 থেকে 700 ন্যানোমিটার। কোন বর্ণের আলোক শক্তি বেশি? মনে রাখবা আমাদের যে শক্তির যে কথাটা আছে, ই ইকুয়াল টু আমরা জানি এইচ সি বাই ল্যামডা। ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। মনে রাখবা ই ইকুয়াল টু কি? এইচ সি বাই ল্যামডা। ই ইকুয়াল টু কি? এইচ সি বাই ল্যামডা। মনে রাখবা ই এর মান যত বাড়বে ল্যামডার মান তত কমবে। তার আলোক শক্তি বেশি বলছে না, তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে যার কম হবে তার শক্তি বেশি হবে। তাহলে এখন বলো তরঙ্গ দৈর্ঘ্য যার কম হবে তার শক্তি তত বেশি হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার? বেনি, আশো, কলা। বেগুনির সবচেয়ে কম ছিল, বেগুনের ছিল কত? 380 থেকে 424।
এটা ছিল বেগুনির। সো যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি। পারবা সবাই? যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি। ওকে, এখন আসি দ্রাব্যতা গুণফল একটা ম্যাথ দিছে, সবাই একটু আমার সাথে সাথে ম্যাথটা করে ফেলি। আসো AB2 এর কেএসপি বের করো। AB2 কে আমি যখন বিয়োজন করাবো আমি দেখবো এটা কি বিয়োজন করলে এরকম বিয়োজন আসে, A2 প্লাস আসে, 2B মাইনাস আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি AB2 এর দ্রাব্যতা যদি S হয়, এটা দ্রাব্যতা হবে S, এটা দ্রাব্যতা হবে টুয়াইস S। আর কেএসপি যদি বের করতে চাই, সো কেএসপি ইকুয়াল টু কত হবে? S ইনটু টুয়াইস S। এবং যখন আমি এটার দ্রাব্যতা গুণফল যখন বের করতে যাব, বর্গের সূত্র অনুসারে তার মোল সংখ্যাটা পাওয়ারে পরিণত হবে। সো আনসার হবে 4s কিউব। আপনাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে সো লিখে ফেলো 4s কিউব ইকুয়াল টু প্রশ্ন মতে কত? 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -12। এবং এইখান থেকে s এর মানটা আপনারা বের করেন। বের করলে কত আনসার আসে একটু আপনারা তাড়াতাড়ি জানান। কত আনসার আসে তাড়াতাড়ি জানান। 1.7 into 10 inverse 12 divided by 4, এবং এটাকে আমরা কি করে দিব? রুট ওভার করে দিব। আনসার আসবে 7.51 into 10 to the power -5। আচ্ছা, এটা কিসে আনসার আসবে? মোল পার লিটার আসবে। গ্রাম পার লিটারে তো বের করে নিই, আমাদের আনসার আসবে মোল পার লিটার। তো 7.51 ক্লিয়ার এভরিওয়ান? এটা সবাই বুঝতে পেরেছো? এমসিকিউ 37 নাম্বারটা ক্লিয়ার হয়েছে সবার? কেমনে করেছি? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। PbCl2 এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, বলছে Pb2 এর ঘনমাত্রা কত? সো দ্রাব্যতা গুণফল, আচ্ছা ঘনমাত্রা মানে তো দ্রাব্যতা, তাই না? সো সেমই। সো এটা PbCl2 এর আমি যদি এটাকে আমি ফার্স্টে বিয়োজন করি, বিয়োজন করলে দেখবা PbCl2 বিয়োজন করলে আনসার আসে কি Pb2 আরেকটা আসবে 2Cl মাইনাস। সো এটা গ্যাস পি বের করতে গেলে গ্যাস পি ইকুয়াল টু Pb2 মানে S, 2Cl মানে হচ্ছে টুয়াইস S, আর KSP বের করতে গেলে মোল সংখ্যা পাওয়ারে পরিণত হবে, আনসার হবে 4s কিউব। সো KSP ইকুয়াল টু 4s কিউব। তাহলে এখান থেকে S এর মানটা বের করতে বলছে, কারণ আমরা জানি দ্রাব্যতা মানে ঘনমাত্রা। সো S এর মানটা এখান থেকে বের করে ফেলো। S এর মানটা এখান থেকে বের করে ফেলো তাড়াতাড়ি এভরিওয়ান। সো KSP কত দেওয়া আছে? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -5 ইকুয়াল টু 4s কিউব। এখান থেকে s এর মান বের করলে সেটাই দ্রাব্যতা এবং সেটাই ঘনমাত্রা। 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 4, এবং এটাকে আমি যদি রুট ওভার দিয়ে আনসার যদি বের করি, মোস্ট প্রবলি আনসার আসার কথা কত? 0.01। এটাকে ইন করলে কত আনসার আসে? 1.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত আসবে? 2 আসবে। আনসার কত আসবে বলো? আনসার এ আসার কথা, তাই না? ক আনসার আসবে আর কি। হ্যাঁ, অর্থাৎ 38 নাম্বার হবে এ। সো আনসার এখানে আমি কত পাইছি? s ইকুয়াল টু 1.6 ইনটু অথবা 1.5 সামথিং আর কি, এটাকে একসাথে 10 টু পাওয়ার 2 লেখা যায়। সো আনসার আসবে এটাই। সবাই বুঝতে পেরেছো? সো দেখো এইটা দেখে হয়তো অনেকে কনফিউশনে পড়ে যাও যে ভাইয়া এখানে আপনি যা লিখে দিয়েছেন এখানে এটা কি ঘনমাত্রা নাকি দ্রাব্যতা চাইছে? দেখো মনে রাখবা, দ্রাব্যতা গুণফলে যাহাই ঘনমাত্রা তাহাই দ্রাব্যতা। যখন দ্রাব্যতার কথাটা আসবে তখন যেটাই ঘনমাত্রা সেটাই দ্রাব্যতা। বুঝতে পেরেছো? আচ্ছা, সো ভেরি গুড, আমার মনে হয় সবগুলা পারবা। কপার হাইড্রোক্সাইড দ্রাব্যতা গুণাঙ্ক। দ্রাব্যতা গুণাঙ্ক মানে হচ্ছে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। সো দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এত, এই দ্রাব্যতা বের করো। আচ্ছা, গ্রাম পার লিটারে বের করতে বসে, সমস্যা নেই, আমরা ফার্স্টে আবার মোল পার লিটারে বের করে ফেলি। সো কপার হাইড্রোক্সাইড তাকে আমরা বিয়োজন করলে, আমরা নরমালি যেটা দেখি বিয়োজন করলে কি আসে? কপার 2+ আসে, আরেকটা আছে 2OH মাইনাস।
তাহলে এখন দেখো আমরা যখন এটা কেএসপি যখন আমরা দেখে বুঝছি কেএসপি হবে আনসার কত 4s³ এটা কি আর করে দেওয়া লাগে এতবার করেছি এটা বুঝতে পারছো 4s³ ইজ দ্য কারেক্ট আনসার সো আমরা এখন দেখতে একটা কাজ করে আমরা অ্যাসটা বের করে ফেলি সো প্রশ্নের মধ্যে 4s³ সমান কত 2.2 ইনটু 10 টু দি পাওয়ার -19 তাহলে এখান থেকে আমরা জাস্ট s এর মানটা বের করে ফেললে তো হয়ে গেল থ্রি পয়েন্ট এইট এস এর মান হবে মোল পার লিটার তাই না 3.8 10 টু দি পাওয়ার -7 মোল পার লিটার এখন তোমরা আমাকে বলো এখানে আনসার কোনটা হবে বাট এটা আমরা তো মোল পার লিটারে বের করছি এখন গ্রাম পার লিটারে যদি বের করতে বলো তখন কি করব দেখো আমরা জানি n = W/m m হচ্ছে মোল মোল থেকে যদি গ্রামে আনতে চাই ধরো আমরা গ্রাম মানে W = গ্রাম না সো W তে বের করতে হবে সো W = n * m তাহলে আণবিক ভর দিয়ে গুণ করে ফেললে তো হয়ে যাচ্ছে আণবিক ভর দিয়ে জাস্ট গুণ করলে হয়ে যাচ্ছে না সো কপার হাইড্রোক্সাইডের আণবিক ভর যেটা আছে সেটা দিয়ে গুণ করে ফেলো গুণ করলে যেটাই আনসার আসবে সেটাই মিলে যাবে কপারের ভর কত 63.5 অক্সিজেনের ভর কত 16 হাইড্রোজেনের ভর কত 1 17 ইনটু 2 কত 34 সো 34 প্লাস 63.5 97.5 into 3.8 into 10 to the power -7 आंसर की मिलবে নি এই তো মিলে গেছে সো জাস্ট আমি কি করছি এখানে আমি 3.7 10 to the power -7 জাস্ট আমি এখানে কি করছি বলো আমি এখানে একটা কাজ করছি আমি জানি আমাকে কোশ্চেনে বের করতে বলছে গ্রাম পার লিটার মানে দ্রাব্যতা হচ্ছে গ্রাম পার লিটারে বের করো সো গ্রাম পার লিটারে বের করতে বললে আমি তো এখানে আনসার বের করছি মোল পার লিটার তাহলে 10 টু দি পাওয়ার -7 তো হবে না মোল পার লিটার আর গ্রাম পার লিটার কিন্তু এক না সো মোল পার লিটার যদি বের আসে আনসার যদি গ্রাম পার লিটারে যদি বের করতে বলে তাহলে জাস্ট কি করব W = n * m W মানে হচ্ছে গ্রাম n মানে হচ্ছে মোল আর m মানে হচ্ছে আণবিক ভর দিয়ে গুণ করে দাও এটা কারা কারা বুঝো না একটু কমেন্টে জানাও তো দেখি আমাকে 39 কারা কারা বুঝো নাই কমেন্টে জানাও আপনারা কারা কারা 39 বুঝেন নাই বুঝতে পেরেছেন ঠিক আছে থ্যাংক ইউ একটি মজার আইসোটোপ গুলো আর পড়াবো না আইসোটোপ এগুলো পড়াইছি এগুলা আমার মনে হয় পারবা আচ্ছা আমরা এখানে চলে আসি এই তো পাইছি নতুন প্রশ্ন বলছে এখানে আসি নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n + l = 4 হয় এটা কেমনে করব নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n + 4 হয় আচ্ছা এই জিনিসটা একটু বুঝাই দিই এখানে n বলতে বোঝানো হচ্ছে তার 3p এর 6টা ইলেকট্রন আছে 4s এর হচ্ছে 2টা হ্যাঁ এখানে n + l মানে হচ্ছে কি বোঝানো হচ্ছে বলো তুমি যদি দেখো এখানে n + l এর কথা বোঝানো হচ্ছে যে এখানে 3p এর কয়টা ইলেকট্রন আছে আর হচ্ছে 4s এর কয়টা ইলেকট্রন আছে টোটাল 8টা ইলেকট্রন না এই 8টা ইলেকট্রনের জন্য n + l এর মান হবে 4 হবে n + l = কি হবে 4 হবে 4 হবে বুঝতে পেরেছো 3p এর 6টা ইলেকট্রন এবং 4s এর 2টা ইলেকট্রন এটাই n + l এর মান মনে রাখবা n + l এর মান মানে হচ্ছে লাস্টের দুইটা শক্তি স্তরের সংখ্যার যোগফল বুঝতে পেরেছো এখানে কত বলছে রে আচ্ছা আমরা এটা একটু করে দেখি তো ক্রোমিয়াম পরমাণুতে বিদ্যমান বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি ক্রোমিয়াম অ্যাটম বিন্যাস বের করি 24 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 4s1 হবে আর 3d5 হবে এটা কি সবাই জানো 4s1 3d5 হবে সবাই কি জানো
4s1 3d5 হবে, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম না। 4s1 3d5 হবে। আচ্ছা 4s1 কি হবে? 3d5 হবে। তাহলে এখন আমাকে বলছে বিজোড় সংখ্যা কয়টা আছে, তাড়াতাড়ি বের করে বিজোড় সংখ্যা কয়টা আছে। 4s1 এ একটা, 3d5 এ কিন্তু পাঁচটা। কেন দেখো তো, 3d5টাকে তুমি যদি ভেঙে লিখলে 1 2 3 4, সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সেটা আনসার হবে 6টা। কারণ এখানে পাঁচটা, এখানে একটা, মিলে কয়টা হয়েছে? 6টা হয়েছে। আচ্ছা এটা তোমরা বুঝতে পারবা, বাট এর আগেরটা বুঝো নাই বলতেছো, তাই না? এর আগেরটা কেন আসলে কি বলছে এখানে n প্লাস l এর মান ইকুয়াল টু 4, কেন এখানে 8 হয়েছে? কতগুলো ইলেকট্রনের জন্য n প্লাস l এর মান ইকুয়াল টু 4 হবে? দেখো নিকেলের ইলেকট্রন বিন্যাস করবা, তুমি দেখবা n প্লাস l মানে হচ্ছে বোঝানো হচ্ছে কি জানো, 3p তে কয়টা আছে, 4s এ কয়টা আছে। n প্লাস l এর মান বলতে এটাই বোঝানো হচ্ছে যে 3p তে কয়টা আছে, 3p তে 6টা আছে, 4s এ 2টা আছে। এটা হচ্ছে তোমার মুখস্থ মান। 3p তে কয়টা আছে, 6টা আছে, 4s এ 2টা আছে। n প্লাস l মানে হচ্ছে 3p তে কয়টা, 4s এ কয়টা। এখানে টোটাল যোগ করলে কয়টা আসে, 8টা আসে। বুঝতে পেরেছো? সো এটাই এরকমই। আর ক্রোমিয়াম তো তোমাকে বুঝাইছিলাম। আর এখানে যে বলছে নিচের কোন বলনের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বা ফোটনের শক্তি সর্বাধিক। ফোটনের শক্তি সর্বাধিক যখন বলবে তখন আমরা কোনটা আনসার দিব? আমার শক্তি মানে হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তরঙ্গ দৈর্ঘ্য এখানে সবচেয়ে কম হচ্ছে বেগুনি, আনসার হবে বেগুনি। আনসার হবে কি? বেগুনি। PbCl2 দ্রাব্যত গুণফল এত হলে Pb2+ এর ঘনমাত্রা কত মোল পার লিটার হবে? এটা একটু আমাকে করে দাও দেখি সবাই। সবাই এটা একটু আমাকে করে দাও। PbCl2 দ্রাব্যত গুণফল এত দেওয়া আছে, সেম আগের মতোই। পারবা, এটা সবাই পারবা। ভেরি গুড, আনসার হবে এ। আচ্ছা এই সূত্রটা কিভাবে করবো বলতো? S equal to 100 into m, বড় হাতের m মাইনাস ছোট হাতের m। এই সূত্র দিয়ে করে ফেলো সবাই। m ছোট হাতের m মানে হচ্ছে কার ভর? দ্রবের ভর। বড় হাতের m মানে হচ্ছে কার ভর? বলো। দ্রবণের ভর। বড় হাতের m হচ্ছে দ্রবণের ভর, ছোট হাতের m হচ্ছে দ্রবের ভর। ঠিক আছে, আনসার হবে এখানে কত, 100 গ্রাম। কোন সেটটি পরস্পর আইসোটোন, দেখি এটা বলো। আচ্ছা এটা পারবা, এগুলো সবগুলো পারবা। এটা দেখি, এটা আনসার দাও। পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর মান কত? পেপার ক্রোমাটোগ্রাফিতে আর এর মান কত দেখি বলো।
0.5 পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর কোনো একক নেই, আরএফ এর মান 0 থেকে 1 পর্যন্ত হতে পারে। সো পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর মান অবশ্যই হবে 0.5, কারণ 0 আরএফ এর মান অবশ্যই 0 থেকে 1 পর্যন্ত হবে, মানে 1 থেকে বেশি হবে না, আবার 0 থেকে কমও হবে না। কোন মৌলে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? অযুগ্ম ইলেকট্রন মানে যে সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন ক্রোমিয়ামই হবে आंसर। ক্রোমিয়ামে সবচেয়ে বেশি মোস্ট প্রবাবলি आंसर ক্রোমিয়াম না? यस, ক্রোমিয়াম মধ্যে 6টা, বাকিগুলোতে তুমি কম দেখো। যেমন ম্যাঙ্গানিসে কয়টা দেখো তো, ম্যাঙ্গানিস 25, 25 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা যখন শর্টকাটে করি, আর্গন 18, 4s2 3d5, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? ম্যাঙ্গানিস 25 না, 4s2 3d5, এখানে 5টা আছে, বাট এখানে তো অযুগ্ম ইলেকট্রন নাই, সিঙ্গেল ইলেকট্রন নাই। সো आंसर ক্রোমিয়ামই হবে। দেখো তুমি এটা করে দেখো, आंसर কিন্তু ক্রোমিয়ামই হবে। ম্যাগনেসিয়াম মৌলের সর্বস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? ম্যাগনেসিয়াম মৌলের সর্বস্থ স্তরে, ম্যাগনেসিয়াম মৌলের সর্বস্থ শক্তি হচ্ছে 3s2, 3s2 এর মধ্যে একটা ইলেকট্রন আছে, তাদের জন্য n এর মান কত হবে বের করো। n এর মান 3, l এর মান হচ্ছে 0, l এর মান 0 হলে l এর মান কেন 0? কারণ s উপশক্তি স্তরের জন্য l এর মান 0 হবে, আর m এর মান 0, l এর মান 0, l এর মান 0 হলে m এর মান 0। সো এখানে s হবে প্রথম ইলেকট্রন বলছে না সর্বস্থ স্তরে, সো লাস্ট ইলেকট্রন, সো s ইকুয়াল টু -হাফ, কারণ প্রথমটা মানে লাস্ট ইলেকট্রনের তো দুইটা ইলেকট্রন আছে, লাস্ট শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে। সো প্রথমটা যদি ঘড়ির কাঁটার দিকে করে সেটা +হাফ হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে -হাফ হবে। সো आंसर কোনটা হবে দেখে নাও। n = 3, l = 0, m = 0, s = -হাফ। আচ্ছা এখানে কয়টা বলছে? আচ্ছা দুইটা ইলেকট্রনের জন্য বলছে, সর্বস্থ ইলেকট্রন দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে চললে তাহলে একটা -হাফ আর একটা +হাফ, দুইটা ইলেকট্রনই বলো। সো आंसर কোনটা হবে দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া। এই যে এটাই হবে आंसर, आंसर ডি হবে। বুঝতে পারছো সবাই? নিচের কোনটি ক্ষেত্রে বড় সূত্র পাওয়া যায়? এগুলো পড়ছি, দেখি এটা आंसर দাও সবাই, এমসিকিউ 8 নাম্বার आंसर দাও। অ্যালুমিনিয়াম 3+ মানে তার কাছে ইলেকট্রন আছে কয়টা? অ্যালুমিনিয়ামে ইলেকট্রন আছে 13টা, 3+ মানে 3টে চলে গেছে, সো তার কাছে 10টা ইলেকট্রন আছে। তার কাছে ইলেকট্রন আছে কয়টা? 10টা। এখন এখানে 10টা ইলেকট্রন কার মধ্যে আছে? অক্সিজেনের কাছে আছে এখানে 9টা, ফ্লোরিনের কাছে এখানে 10টা, সো ফ্লোরিনই কারেক্ট आंसर। এটা কে বুঝতে পেরেছো বলো? কে বুঝতে পেরেছো এটা দেখি বলো। ইয়েস। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কতটি? n এর মানে এখানে 5 বসাও, আচ্ছা অরবিটাল কয়টি বলছে? সো অরবিটাল কয়টি বললো তো ভাই এটা তো 2n² হিসাব করার দরকার নাই, n² হিসাব করব। অজবযোগের ক্ষারীয় লবণ বিশ্লেষণে কোন শিক্ষা ব্যবহৃত হয়? এটা কে বলতে পারবা?
90 হবে ডি, ডি না 1 অনুজ্জ্বল, অনুজ্জ্বল শিকা ব্যবহৃত হয়। অজৈব যৌগের ক্ষারীয় লবণ বিশ্লেষণে অনুজ্জ্বল শিকা ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফলের একক কোনটি? অ্যালুমিনিয়াম সালফেটটাকে একটু লিখি, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, যোজনী হচ্ছে 3, যোজনী কত? 3, অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা, সো 2 অ্যালুমিনিয়াম 3+। সালফেটের যোজনী কত? 2, যোজনী অলওয়েজ অপোজিট সাইডে থাকবে। সালফেটের যোজনী, সালফেট আছে কয়টা? 3টা, সো টুয়াইস এস আর থ্রাইস এস। আর ক্যাসপি যদি বের করি, ক্যাসপিতে মনে রাখবা ভরকে সূত্র অনুসারে তার মোল সংখ্যাটা পাওয়ারে পরিণত হয়, সো টুয়াইস এস স্কয়ার 3s কিউব। আনসার হবে 108 s টু দি পাওয়ার 5। বাট এখানে আমরা তো আসলে ডাইরেক্ট বের করে ফেলছি, বাট মোল পার লিটার বের করতে হবে না। সো মোল পার লিটার কত হবে? এটা স্কয়ার হবে, মোল পার লিটার স্কয়ার ইনটু মোল পার লিটার কিউব। आंसर হবে কি? মোল পার লিটার টোটাল 5। কারা কারা বুঝতে পেরেছে একটু জানাও। ঠিক আছে, আচ্ছা এটা পারবা। বর্ণহীন কোনটা? বর্ণহীন বের করতে গেলে এখানে অবস্থান্তর মৌল বের করতে হবে। এখানে বর্ণহীন কোনটা একটু বের করে তো দেখি। অবস্থান্তর মৌল যেটা হবে না সেটাই বর্ণহীন। এখানের মধ্যে বর্ণহীন কোনটা? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আনসার দাও দেখি সবাই। অনেকে বলছো নিকেল 2+ হবে। নিকেলের এমনে আমি যদি বের করি, নিকেল হচ্ছে কত? 28 না? নিকেল 28, নিকেল ইলেকট্রোমিনাস করলে আর্গন 18, 4s2 3d8। নিকেল হওয়ার কথা ছিল নাকি রে? নিকেল 28, সো নিকেল 2+ মানে তো 4s0 3d8। নিকেল তো ভাই বর্ণহীন, কে বলছে? এটা আনসার কি হবে? এই তো তুমি বুঝো না এটা, নিকেল কখনো হবে না ভাইয়া। Cu দেখি তো, আর্গন 18, কপার হচ্ছে 29, 4s2 3d9। তাহলে আমরা এটা কিন্তু ইলেকট্রোবিন্যাস ব্যতিক্রম ছিল না, 4s1 3d10 হওয়ার কথা। আচ্ছা, সো দেখি তো এটা 4s0, এখানে দুটো টার্ম চলে গেলে কি হবে? 4s0 3d9। এটা তো একটাও মিলতেছে না। আনসার হবে জিঙ্ক 2+। কেন? দেখো দেখো দেখাচ্ছি। আর জিঙ্কের তুমি যদি পারমাণবিক সংখ্যা বের করো 30, কপার 29, জিঙ্ক 30, আর্গন 18, 4s2 3d10। এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। এখন যখন জিঙ্ক 2+ বলবে তখন ইলেকট্রন চলে যাবে 4s থেকে 2টা চলে যাবে। মনে রাখবা 4s থেকে চলে যাবে, কারণ n+l এর মান যেখানে কম সেখান থেকে ইলেকট্রন আগে চলে যাবে। 4s0 এবং 3d10। সবাই ভুল বলেছো এটা। তাহলে দেখো, যাদের ডি ব্লক মোলের 1 থেকে 9টা ইলেকট্রন আছে তারা হচ্ছে কালারফুল।
তারা হচ্ছে কালারফুল, তারা কালার প্রদর্শন করবে, আর বাকিরা কালার প্রদর্শন করবে না। ডি তে 10টা ইলেকট্রন আছে, সো এটা কালার প্রদর্শন করবে না। ডি তে 10টা ইলেকট্রন আছে, তারা কালার প্রদর্শন করবে না। এটা সবাই একটু আনসার দাও, এমসিকিউ 94টা আনসার দাও দেখি সবাই। এর আনসার হবে কেএসপি। দেখো এটা কেএসপি, কেএসপির জন্য আমরা যখন বের করি না, দেখো আমরা এখানে যদি বের করে দেখো জিঙ্ক, এটাকে আমরা যদি বিয়োজন করতাম জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক আছে কয়টা? 3টা, পিও4 আছে 2টা। সো নরমালি আমরা যখন কেএসপি যখন বের করি, কেএসপি ভাবে বের করি, কেএসপি বের করি এভাবে। সো কেএসপি ইকুয়াল টু 3s ইনটু 2s। এরপর এটাকে কিউব করি, এটাকে স্কোয়ার করি, তো 108s⁵ হয়, তাই না? বাট এখন এটাতে প্রবলেম কি? এটাতে প্রবলেম হচ্ছে এটা কেএসপি বের করতে বলছে, আবার কেআইপিও বের করতে বলছে, মানে দুইটাই একসাথে। সো যেখানে কেএসপি কেআইপি দুইটাই একসাথে আসবে, তখন সেখানে কিন্তু আমরা কি দিব? আমরা এরকম দিব যে জিঙ্ক 2 প্লাস উপরে 3 আর পিও4 3, মানে প্রকাশকটা বের করতে বলছে। মানে প্রকাশকটা কোনটা, মানে এটার প্রকাশক কোনটা, কেএসপির মান বের করতে পারে না, প্রকাশক বের করতে বলছে। প্রকাশক বের করতে বললে জিঙ্ক 2 প্লাস এখানে 3 হবে, এভাবে। প্রকাশক বের করতে বলছে। কি বের করতে বলছে? প্রকাশক বের করতে বলেছে। বুঝতে পেরেছো? কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা? তাড়াতাড়ি উত্তর দাও দেখি। এটা কেউ পারবা নিচ থেকে? এমসিকিউ নাম্বার 96, এটা কে পারবা বলো? আমরা একটা কাজ করি, আমরা 10 মিনিটস একটু ব্রেক নিই। 10 মিনিটস করে 10 মিনিটস ব্রেক। আমরা কোন নামাজটা পড়ে আসি, ঠিক আছে? সবাই নামাজটা একটু পড়ে আসি।
আমরা আবার ব্যাক করলাম। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। সো বেসিক্যালি দেখো আমাদের এখানে 96 নাম্বার এমসিকিউ এর একটু সবাই দেখো। সো এটা কি বোঝানো হয়েছে, এখানে বলছে যে ফোটনের শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের শক্তির অনুপাত বের করতে বলছে। সো ফোটনের শক্তি মানে হচ্ছে ই, ই এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র কি E1 ডিভাইড বাই E2 ল্যামডা 2 ডিভাইড বাই ল্যামডা 1, তাই না? তাই তো? আচ্ছা, আমরা সবাই এটা তো জানি। তো এখানে বলছে ফোটনের শক্তির অনুপাত বের করো। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, একটা দেওয়া আছে কত 2000 ডিভাইড বাই 4000। আমরা এখানে কত লিখবো আনসার বলো? আমাদের এখানে আনসার কত দেওয়া আছে? আনসার দেওয়া আছে 2। সো আমরা এখানে প্রথমটা যদি ল্যামডা 1 হিসাব করা হয়, ল্যামডা 1 কত এখানে, ল্যামডা 2 কত এখানে, ল্যামডা 2 হচ্ছে এখানে আমাদের দেখো ল্যামডা 2 হচ্ছে এখানে কত, ল্যামডা 2 হচ্ছে 4000। হ্যাঁ, ল্যামডা 2 এখানে কত 4000 আর ল্যামডা 1 হচ্ছে 2000। তাহলে 4000 ডিভাইড বাই 2000 লিখলে আনসার কত আসবে? 2 আসবে। 4000 ডিভাইড বাই 2000 লিখলে আনসার কত আসবে? 2 আসবে। এটা আমরা পারবো। এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহে রোগ নির্ণয়ের কোন মূলটি ভূমিকা রয়েছে? বলো। হাইড্রোজেন। এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহে রোগ নির্ণয়ে কোন মূলটি হাইড্রোজেনের ভূমিকা রয়েছে? মনে রাখবা, এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহে রোগ নির্ণয়ে কোনটির ভূমিকা রয়েছে? হাইড্রোজেনের রয়েছে। উচ্চ শক্তি স্তর থেকে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর স্থানান্তরিত হলে নিচের কোন সিরিজ উৎপন্ন হবে? তৃতীয়তে আসলে তোমার হবে প্যাস্টেন, প্রথমে আসলে লাইমেন, দ্বিতীয়তে আসলে বামার, তৃতীয়তে আসলে প্যাস্টেন। আনসার হবে প্যাস্টেন সিরিজ। কোন আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহৃত হয়? অবশ্যই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে। অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে আমরা কোন বিকারক ব্যবহার করব? নেসলার বিকারক ব্যবহার করব। ঠিক আছে? কোনটি আলফা কণা, কে বলতে পারবা? আলফা কণা কোনটি? দুইটি নিউট্রন এবং দুইটি প্রোটনটা হচ্ছে আলফা কণা। দুইটি নিউট্রন এবং দুইটি প্রোটন হচ্ছে কি? আলফা কণা। অবিশুদ্ধ বেনজোইক অ্যাসিডকে বিশোধন করার পদ্ধতির নাম কি? আনসার হচ্ছে উদ্দীপন। ক্রোমাটোগ্রাফি দশা কয়টি? দুইটি। এগুলো সবগুলো মুখস্থ করবা। তরঙ্গদর্শী কোন রশ্মির ক্ষেত্রে ব্যবহৃত হয়? এক্স-রে ক্ষেত্রে। নিচে প্রদর্শিত কি মিল আছে? এগুলো পারবা। কোণের অনুসারে এফের কয়টি? আচ্ছা দেখি এটা বলো সবাই, এর আনসার দাও। হুন্ডের নীতি অনুসারে Fe2+ এর কয়টি বিজোড় ইলেকট্রন আছে? Fe মানে হচ্ছে 26। 26 যখন বলবো তখন আর্গন 18, 4s2 হচ্ছে 20, 3d হচ্ছে 6, 26 হয়। আর Fe2+ যখন বলছে ইলেকট্রন চলে যাবে 4s0, 3d6 হবে। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টি আছে? ডিতে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 1 2 3 4 চারটা হচ্ছে বিজোড় ইলেকট্রন আছে। আনসার হবে সি। আনসার হবে সি, চারটা বেজোড় ইলেকট্রন আছে। চারটি বেজোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, এগুলা তোমরা পারবা। কোনটি ইলেকট্রন সাধারণ নিয়মে ব্যতিক্রম ঘটে? সাধারণ নিয়মে ব্যতিক্রম ঘটে সিলভার। এটা মুখস্থ করতে হবে। একটি পরমাণু নিউক্লিয়াসে 18টি ভর কত? 18টি নিউট্রন আছে। 18 নিউট্রনে এম শেলে 60টি ইলেকট্রন আছে। এম শেলে 60টি ইলেকট্রন আছে, পরমাণুটার ভর কত? খুব ইন্টারেস্টিং কোশ্চেন না এটা? আচ্ছা, কে এল এম এন, অর্থাৎ এম মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 60টি। তৃতীয় শক্তি স্তরে কয়টি আছে? 60টি। সো তৃতীয় শক্তি 60টি মানে হচ্ছে 3s2 3p5 হবে।
তাহলে 3s2 3p5 মানে সেটা হচ্ছে ক্লোরিন, আর ক্লোরিনের ভর কত 35। 108 বুঝতে পেরেছো নাকি একটু জানো। আর ক্লোরিনের দেখবা 18টা নিউট্রন আছে, সো ক্লোরিন 35 যদি লিখো, 17 যদি লিখো, তার 18টি কিন্তু কি আছে, নিউট্রন আছে। শিক্ষা পরীক্ষা প্লাটিনাম ধাতুর তার কেন ব্যবহৃত হয়? কারণটা হচ্ছে সাধারণত কোন ধাতব আয়নের সাথে বিক্রিয়া করে না। প্লাটিনিয়াম হচ্ছে নিষ্ক্রিয়। প্লাটিনিয়াম হচ্ছে কি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় হচ্ছে অলওয়েজ কোন ধাতুর সাথে বিক্রিয়া করে না। শিক্ষা প্রক্রিয়া HCl ব্যবহার করা কেন উত্তম? কারণ ক্লোরাইড যৌগসমূহ উদাহী। এগুলো একটু পড়ে নিও। একই পরমাণুতে দুটি ইলেকট্রন চারটি সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে, মানে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টা, তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। সর্বোচ্চ কয়টি? তিনটি। সর্বোচ্চ কয়টি একই হতে পারে? তিনটি একই হতে পারে। কোন রশ্মিটির শক্তি সর্বাধিক? গামা। গামা রশ্মি সর্বাধিক, কারণ গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে তার শক্তি সর্বাধিক হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে তার শক্তি হবে সর্বাধিক। যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে তার শক্তি হবে কি? সর্বাধিক। যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে তার শক্তি হবে সর্বাধিক। অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্য দ্রবণফল এত হলে এর সম্পৃক্ত দ্রবণের সালফেটের ঘনমাত্রা কত? দেখি এটা নিজেরা করে দাও। এটা কি করে দিতে পারবে? 111, 113 নাম্বারটা কে করে দিতে পারবা? এটা অলরেডি করে দিছি তোমাদের সবাইকে। এখানে আমাকে সম্পৃক্ত দ্রবণের সালফেটের ঘনমাত্রা কত বের করতে বলছে, এস এর মান বের করতে বলছে। এস এর মান বের করে দাও, এটা পারবা। এস এর মান বের করে দিলে যা আসবে তাই অ্যান্সার। ওকে, দেখো তো একবার, দেখো তো, এটা করে দিছি একটু আগে, সেম ম্যাথটা করে দিছি একটু আগে, সেম ম্যাথটাই আমি করে দিছিলাম। এটা একটু সবাই আমাকে করে দাও তো দেখি। এটা একটু সবাই করে দাও। কেমনে করব? ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা এস হবে, এটা টোয়াইস এস হবে। এখানে এস এর মানটা বসাও, যা আসবে তাই অ্যান্সার।
এখানে s এর মানটা বসাও, যা আসবে তাই অ্যান্সার। কোন প্রতিটা ধাতুর তুনস থেকে এটা পারবো আমরা? এর আনসারটা বলো দেখি, 116 নম্বরের আনসার বলো। পরমাণু দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় সমীকরণ কোনটি? দ্বিতীয় কক্ষপথ মানে n এর মান 2 হবে, আনসার হবে h/π। এটা আমরা পারবো সবাই, পারবো পারবো। দেখি এটা বলো সবাই, এমসিকিউ 130 এর উত্তর দাও। ইলেকট্রনের কোন স্থানান্তর বামার সারে তৃতীয় রেখার উৎপত্তির কারণ কি? বাবারে বলছে মানে সেটা n2 তে আসছে। n2 তে যদি আসে তাহলে n1 এর মান কত? n1 হবে, n2 মানে হচ্ছে তোমার 2 আর তৃতীয় মানে হচ্ছে 3, সো আনসার হবে 5। অর্থাৎ 5 থেকে সে 2 তে আসছে, মানে n5 থেকে n2 তে আসছে। মনে রাখবা আমার বামারে আসছে মানে হচ্ছে এখানে বামারে আসছে মানে হচ্ছে n1 হচ্ছে আফটার, অর্থাৎ সে কোথায় আসছে? সে n2 তে আসছে। সে কোথায় আসছে? n2 তে আসছে। এবং সে কোথায় ছিল? 5 এ ছিল, সো n5 থেকে n2 তে গেছে। n5 থেকে কোথায় গেছে? n2 তে গেছে। n5 থেকে n2 তে গেলেই তৃতীয় রেখার উৎপত্তি হবে না? n2 থেকে n5 এ গেলে কত রেখার উৎপত্তি হবে? তৃতীয় রেখার উৎপত্তি হবে। ঠিক আছে? শিখা পরীক্ষা ইটের মতো লালচে বর্ণ দেখা যায় কোন মলে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে একদম ইটের মতো লাল। ক্যালসিয়াম কিসের মতো লাল? ইটের মতো লাল দেখা যাবে। ক্যালসিয়ামে কিসের মতো লাল দেখা যাবে? ইটের মতো লাল দেখা যাবে। ক্যালসিয়ামে কিসের মতো লাল দেখা যাবে বলো? ইটের মতো লাল দেখা যাবে। 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, দ্রবণের পিএইচ এর মান কত বের করো? পিএইচ এর মান কেমনে বের করব? আসো, প্রথম আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে বিয়োজন করে দিই, ক্যালসিয়াম 2+ আসবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা S হলে এটা হবে S, এটা হবে টুয়াইস S। কেএসপি বের করলে কি হয়? তাহলে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 4s³ = এখান থেকে s এর মানটা বের করো। এখান থেকে s এর মানটা বের করো সবাই। এখান থেকে s এর মানটা বের করো। s এর মান বের করলে এখানে आंसर আসবে হচ্ছে 2 × 10⁻⁵। এটা কার বের করছি বলো? ঘনমাত্রা বের করছি, তাই না? আচ্ছা, এখানে OH এর ঘনমাত্রা কত হবে? OH এর ঘনমাত্রা বের করতে হবে, 2 দিয়ে গুণ করে দাও। OH এর ঘনমাত্রা পাইছি 4 × 10⁻⁵। ঠিক আছে? আচ্ছা, এখন পিএইচ এর মান বের করতে বলছে, সো পিএইচ = কত হবে? পিএইচ এর বের করার আগে পিওএইচ বের করতে হবে, -log OH মাইনাস। তাহলে आंसर হবে কত? -log, आंसर দিলে কত আসে? -log
4 পয়েন্ট কত আসবে বলো? 4.39। তাহলে 14 থেকে বাদ দিয়ে দাও, 9.6। সবাই কি পারছো? এটা কারা কারা পারছো বলো? 132 ডি হবে না ভাইয়া, 132 হবে 9.6। কারা কারা বুঝো না একটু জানাও। ওএইচ এর ঘনমাত্রা যখন বের করবা, এটা হচ্ছে ক্যালসিয়ামের ঘনমাত্রা পাইছো, ওএইচ এর ঘনমাত্রা 2 দিয়ে গুণ করতে হবে না? 2 দিয়ে মাস গুণ করা লাগবে। ওএইচ এর ঘনমাত্রা 2 দিয়ে মাস্ট গুণ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, L equal to 2 N equal to 3 হলে কোন অরবিটাল নির্দেশ করে? L equal to 2 হলে সেটা কোন অরবিটাল নির্দেশ করবে? সেটা হচ্ছে D। তাহলে 3D। এগুলো সবগুলো পারবা। সমান প্রভাব কিসে বিদ্যমান? সমান প্রভাব হচ্ছে যে যেখানে একই আয়ন থাকবে। এটা কে বলতে পারবা দেখি বলো? যশোর বোর্ড 2019 সালে আসছে, বাপরে বাপ, পুরো একটা প্রশ্ন দিয়ে দিছে সেম আবার আগের মতো। এখান থেকে এসটা বের করবা, এসটা সবাই বের করো আগের নিয়মে। এসটা বের করে ওএইচ মানে হচ্ছে 3 গুণ করে দিতে হবে। সো যেটা পাবা সেটাকে 3 দিয়ে গুণ করে দাও। এখন আমাকে একটা আনসার জানাও তাড়াতাড়ি, ক্যালকুলেটরে করে দেখো। বা আপনি কেমন জানি, আপনার কি আজকে মন ভালো নেই? হ্যাঁ মন ভালো আছে, মন ভালো থাকবে না কেন? অবশ্যই মন ভালো আছে, একটু হাসি একটু কম আর কি আমি, এজন্য হয়তো। এটা কে কে পারছো দেখি বলো? 136 নাম্বার কে কে পারছো? এটা কি করে দিতে হবে? সেম আনসার করে দিছিলাম না? আনসার হবে সি, ভেরি গুড। 3 দিয়ে গুণ করে দিতে হবে, দেখছো? লাস্টে 3 দিয়ে গুণ করে দিতে বলছে। একবার দেখে না তো দেখি। পি উপশক্তির স্তরের জন্য আমরা জানি এল এর জন্য পি উপশক্তির স্তর, দেখো পি এর জন্য এল এর মান কত? 0 না, এল এর মান 1। পি এর জন্য এল এর মান 1, পি এর জন্য এল এর মান 1। এল এর মান যদি 1 হয়, এম এর মান হবে 0, প্লাস মাইনাস 1। 0, কি হবে? প্লাস মাইনাস 1 হবে। আর অরবিটাল সংখ্যা কয়টা আছে? অরবিটাল সংখ্যা 3টা। সো এটা এখানে দেওয়া আছে 2টা, এটা হবে না, আনসার হবে 1 এবং 2। অরবিটাল সংখ্যা টোটাল 3টা না, সেজন্য আনসার হবে 1 এবং 2। ক্যালসিয়ামের সর্বশেষ স্তরের জন্য ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের। ক্যালসিয়ামের লাস্ট স্তর হচ্ছে 4s2। তাহলে এখানে n এর মান কত হবে? না, ক্যালসিয়ামের সর্বশেষ স্তরের ইলেকট্রন দ্বয়ের কোয়ান্টাম সংখ্যার মান বের করো। কোনটা হবে বলো? n equal to 4, l equal to 0, m equal to 0। তাহলে n equal to 4, l equal to 0, m equal to 0 কোথায় আছে? এই যে জায়গায় আছে, আনসার হবে ক। n equal to 4, l equal to 0, m equal to 0। হ্যাঁ, 5th চ্যাপ্টার পড়াবো। কোন অরবিটালটি সম্ভব? এখানে সম্ভব হচ্ছে 3D, বাকিগুলো সম্ভব না। কপারের 19তম ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করে? কপারের 19তম ইলেকট্রন অবশ্যই হচ্ছে কোথায়? কপারের নাকি এটা পটাশিয়াম হবে, পটাশিয়ামের 4s এ প্রবেশ করে। শক্তি বিকিরণ করে ইলেকট্রন যখন ধীর শক্তি স্তরে ফিরে আসে তখন তাকে কি বলে? ধীর শক্তি ফিরে আসলে বামার বলে। পরবর্তী সাথে মনে পারবা, এগুলো সবগুলা পারবা, ঠিক আছে?
আমার মনে হয় আমরা এগুলো সবগুলা আমরা পারবো, মোটামুটি আমরা সবগুলো দেখেছি। সো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো। দুধের পিএইচ আমরা কর্মমুখী রসায়নে চলে আসি। সো আমরা আগামী 20 মিনিট আমরা কর্মমুখী রসায়ন পড়ব। সো গুণগত রসায়নে আমরা অনেকগুলো এমসিকিউ দেখেছি, আমরা এখন কর্মমুখী রসায়ন পড়ব। সো একটা একটা উত্তর দাও। বলছে দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? আনসার কি হবে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? আনসার হবে সরি। এখান থেকে কিন্তু মাস্ট এমসিকিউ আসবে, যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে খুব কমন পাবা। দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দুধ থেকে ছানা তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? কোয়াগুলেশন। দুধ থেকে ছানা তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? কোয়াগুলেশন। দুধ থেকে ছানা তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? কোয়াগুলেশন। দুধ থেকে ছানা তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? কোয়াগুলেশন। কোনটি ট্যালকম পাউডারের প্রধান উপাদান? ট্যালকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে এটা 3MgO4Si2 ইনটু পানি। থ্রি MgO4Si2 ইনটু পানি, এটা হচ্ছে ট্যালকম পাউডারের প্রধান উপাদান। 3MgO ইনটু 4SiO2 ইনটু পানি হচ্ছে ট্যালকম পাউডারের প্রধান উপাদান। জুস সংরক্ষণ নিজের কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজোয়েট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুস সংরক্ষণে নিচের কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়? কালো জাম, কালো আঙ্গুর, টমেটো, ফলের রস, ফলের ককটেল, আচার, জ্যাম, জেলি প্রভৃতি সবগুলোতে সোডিয়াম বেনজোয়েট ব্যবহার করা হয়। সর্বাধিক কার্যকর কোয়াগুল্যান্ট কোনটি? আনসার হচ্ছে ফেরিক সালফেট। সর্বাধিক কার্যকর কোয়াগুল্যান্ট কোনটি? আনসার হচ্ছে ফেরিক সালফেট। সর্বাধিক কার্যকর কোয়াগুল্যান্ট কোনটি? আনসার হচ্ছে ফেরিক সালফেট। অ্যারোসেল সাসপেনশন হলে এর বিস্তার মাধ্যম কোনটি? এর বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস। অ্যারোসেল সাসপেনশন হলে এর বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস। অ্যারোসেল সাসপেনশন হলে এর বিস্তার মাধ্যম হচ্ছে কি? গ্যাস। অ্যারোসেল সাসপেনশন হলে এর বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস। অ্যারোসেল সাসপেনশন হলে এর বিস্তার মাধ্যম হচ্ছে কি? গ্যাস। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে ভিনেগার। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হচ্ছে কোনটি? ভিনেগার। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ কোনটি? ভিনেগার। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি? আনসার হবে ভিনেগার। হ্যাঁ, আচ্ছা সরি ভিনেগার তো সরি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে তোমার কি? ভিনেগারটা হচ্ছে কি? কৃত্রিম সালফার ডাইঅক্সাইড নাকি খাদ্য লবণ? এটা ভুল হয়েছে, এটা আনসার হবে লবণ। আমি ভুল বলছি, সরি। এটা হবে খাদ্য লবণ। খাদ্য লবণ হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, বুঝতে পেরেছ? ভিনেগার হচ্ছে যে প্রাকৃতিক না, সেটা কৃত্রিম। ভিনেগার ফর্মুলা হচ্ছে কৃত্রিম। আমার সরি ভুল হয়েছে, আনসার হবে কি? সি। খাদ্য নিচের কোন প্রিজারভেটিভ অতিমাত্রায় উপস্থিতি মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে? এটার আনসার কে দিতে পারবে দেখি বলো? এটার আনসার কে দিতে পারবা? খাদ্য নিচের কোন প্রিজারভেটিভ অতিমাত্রা উপস্থিতি মানবদেহে ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করতে পারে? সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড তুমি যদি বেশি ব্যবহার করো ক্যান্সার সৃষ্টি করতে পারে। ট্যালোকের কোনটা আনসার? 3MgO, এটাই বলছিলাম। 3MgO4Si2 ইনটু পানি। 3MgO4Si2 ইনটু পানি। 3MgO4Si2 ইনটু পানি, এটা হচ্ছে ট্যালোকের রাসায়নিক সংকেত। ট্যালোকের রাসায়নিক সংকেত হচ্ছে এটা 3MgO4Si2 ইনটু পানি। কোনটি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? প্রপাইল গ্যালেট। প্রপাইল গ্যালেট হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। 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 প্রপাইল গ্যালেট হচ্ছে কি? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। প্রপাইল গ্যালেট হচ্ছে কি? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। ইরিথ্রিল কোনটি? ইরিথ্রিল হচ্ছে একটা মিষ্টান্ন জিনিস যেটাতে কোনো ক্যালোরি থাকে না। ইরিথ্রিল হচ্ছে একটা মিষ্টান্ন জিনিস যেটাতে কোনো নন ক্যালোরিক সুইটেনার। মনে রাখবে, ইরিথ্রিল হচ্ছে একটা মিষ্টান্ন জিনিস যার কোনো ক্যালোরি থাকে না।
বুঝতে পেরেছো? প্রাকৃতিক পচন রোধের মধ্যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? প্রাকৃতিক পচন রোধের মধ্যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট বের করতে বলছে? প্রাকৃতিক পচন রোধের মধ্যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট বের করতে বলছে? প্রাকৃতিক পচন রোধে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? সরিষার তেল। সরিষার তেল। প্রাকৃতিক পচন রোধে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট বের করতে বলছে? আনসার হবে সরিষার তেল। লিপিড কি? লিপিড হচ্ছে একটা তৈল চর্বি। লিপিড হচ্ছে একটা তৈল চর্বি। লিপিড হচ্ছে একটা কি? তৈল ও চর্বি। লিপিড হচ্ছে একটা কি? তৈল চর্বি। লিপিড হচ্ছে একটা কি? তৈল চর্বি। লিপিড হচ্ছে একটা কি? তৈল ও চর্বি। Na2O CaO X SiO2 নিচের কোন বস্তুটির উপাদান? এটা হচ্ছে কাচের উপাদান। এটা কার উপাদান? এটা হচ্ছে কাচের উপাদান। এটা কার উপাদান বলো? এটা কাচের উপাদান। এটা কার উপাদান? কাচের উপাদান। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পানির মিশ্রণকে কি বলে? আনসার হচ্ছে সাসপেনশন বলে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পানির মিশ্রণকে কি বলে? 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 সাসপেনশন বলে। কোনটি উত্তম কোয়াগুল্যান্ট? এটা আনসার দিয়েছিলাম। উত্তর কোয়াগুল্যান্ট হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। এটা হচ্ছে উত্তম কোয়াগুল্যান্ট। গ্লাস ক্লিনারের সক্রিয় উপাদান কোনটি? গ্লাস ক্লিনারের সক্রিয় উপাদান হচ্ছে লিকার অ্যামোনিয়া। গ্লাস ক্লিনারের সক্রিয় উপাদান হচ্ছে লিকার অ্যামোনিয়া। গ্লাস ক্লিনারের সক্রিয় উপাদান কোনটি? লিকার অ্যামোনিয়া। গ্লাস ক্লিনারের সক্রিয় উপাদান কোনটি? লিকার অ্যামোনিয়া। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? আনসার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে প্রাকৃতিক। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ। লবণ হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। ভিনেগার কোনটি? ভিনেগার হচ্ছে 6 থেকে 10% মিথানিক অ্যাসিডের জলীয় দ্রবণ, নাকি ইথানিক অ্যাসিড? ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভিনেগার হচ্ছে 6 থেকে 10% ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভিনেগার হচ্ছে 6 থেকে 10% ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভিনেগার হচ্ছে 6 থেকে 10% ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ঠিক আছে? ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? ফরমালিনে কি পরিমাণ? 40% মিথানল থাকে। ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? ফরমালিন হলো ফর্মালডিহাইড বা মিথানল। 40% মিথানল থাকে। কত পার্সেন্ট মিথানল থাকে? 40% মিথানল থাকে। দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে? 4 ধরনের। 4 ধরনের। দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে? 4 ধরনের কেসিন বর্তমান থাকে। দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে? 4 ধরনের কেসিন বর্তমান থাকে। দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে? 4 ধরনের। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কোনটি? টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কোনটি? সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কোনটি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি দেওয়া হয়? সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি দেওয়া হয়? আনসার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি দেওয়া হয়? আনসার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি দেওয়া হয়? আনসার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? দুধে হচ্ছে ল্যাকটোজ থাকে। দুধে কি থাকে বলো? ল্যাকটোজ থাকে। দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে। দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে। দুধে কি থাকে বলো? ল্যাকটোজ থাকে। ট্যালকম পাউডারের প্রধান সংকেত কোনটি? আনসার হচ্ছে ট্যালক। সো আমরা মোটামুটি সব দিক দিয়ে শেষ পর্যায়ে চলে আসছি। সো একদম লাস্ট পর্যায়ে আমরা শেষ করে দিয়েছি। সো আজকের ক্লাসটা বেসিক্যালি আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের এই ক্লাসে আমরা হচ্ছে গুণগত রসায়ন, দেখো গুণগত রসায়ন প্রত্যেকটা এমসিকিউ তুমি যখন দেখবা তোমার হচ্ছে যে আইসোটোন, আইসোটোপ, আইসোবার এখান থেকে প্রশ্ন আসে, দ্রাব্যতার গুণফল থেকে প্রশ্ন আসে, এরপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন আসে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার একদম প্রশ্ন আসা একদম বরাবর হচ্ছে কি ফরজ। সো আমরা যে কোয়ান্টাম সংখ্যাগুলো পড়ছি, কোয়ান্টাম সংখ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো যেগুলো কোয়ান্টাম সংখ্যা যেগুলো আমরা তোমাদেরকে পড়াইছি,
যে n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কত? n এর মান 4 হলে l এর মান কত? n এর মান যদি 4 হয় l এর মান কত বলো? l এর মান 4 হলে l এর মান হচ্ছে 0 l এর মান 4 হলে l এর মান হচ্ছে 0 1 2 3 সো 0 এর জন্য কত হবে? s হবে, 1 এর জন্য কত হবে? p হবে, 2 এর জন্য কত হবে? d হবে, 3 এর জন্য f হবে। সো বেসিক্যালি এইভাবে হচ্ছে আমাদের আসলে কি করতে হয়? কোয়ান্টাম সংখ্যাগুলো শিখতে হয়, বুঝছো? সো কোয়ান্টাম সংখ্যা থেকে তুমি একটা এমসিকিউ পাবা, দ্রাব্যতা থেকে তুমি একটা এমসিকিউ পাবা, ঠিক আছে? এরপরে আয়ন শনাক্তকরণ থেকে তুমি একটা এমসিকিউ পাবা। এই ধরনের এমসিকিউ তুমি এখান থেকে কমন পেয়ে যাবা, বুঝতে পেরেছো? আর ক্রমমুখী রসায়ন যেগুলো পড়াইছিলাম সেগুলোই তোমার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো ভালো করে পড়ে ফেলো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সো সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।